স্রোতের হবু বরের সাথে কড়া টক্কর হলো সার্থকের সাথে স্রোতের আশীর্বাদের দিন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের আশীর্বাদের জন্য সার্থকের গোটা পরিবারকে নেমন্তন্ন করলো রাই। ওদিকে সার্থকের বাবা স্রোতের আশীর্বাদে যাওয়া মাত্রই রাইকে বলতে থাকে যে রাই সব কিছু ঠিকঠাক আছে তো, এই দিকটা তুমি সামলে নিচ্ছ তো। তখন রাই বলতে থাকে যে আঙ্কেল আপনি একদম টেনশন করবেন না, আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছু এগোচ্ছে। এখন শুধু অপেক্ষার পালা যে কখন সার্থকের পেটের ভেতরে যে লুকিয়ে থাকা যে রহস্যটা আছে সেটা বলেই আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে। আঙ্কেল তখন কথা বলা মাত্র স্রোতকে নিয়ে আসে রাই। ওদিকে স্রোতের হবু বরের সাথে মুখোমুখি হওয়া মাত্রই সার্থক বলতে থাকে যে এই গাইয়া ভূতটাকে লাস্টে স্রোতের পছন্দ হলো, ওর সাথে গোটা জীবনটা ও কী করে কাটাবে? আচ্ছা বাবা তুমি দেখেছো ও এই ছেলেটা কতটা আনস্মার্ট, এর সাথে তো স্রোতকে একদমই বেমানান লাগবে, এটা কি করে ওরা মেনে নিল এই সম্পর্কটাকে বলো তো। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক এখানে আমরা নেমন্তন্ন বাড়িতে এসেছি, তুমি ভুলে যাও না এখানে কিন্তু একটা মেয়ের আশীর্বাদ চলছে। এখন যদি এই মুহূর্তে স্রোতের শ্বশুরবাড়ির লোকেরা এই কথাগুলো তাদের ছেলেকে নিয়ে বলতে আমাদের মুখে শুনে ফেলে, তখন সেই জিনিসটাকে খুব একটা ভালো দেখা যায় বলো তো। তাহলে তুমি কেন বাড়াবাড়ি করছো বলো তো? ওর জীবনটার মধ্যে যখন ওর মনে হয়েছে যে ওই জীবন সাথীটাকে নিয়ে গোটা জীবনটা কাটিয়ে দিতে পারবে, তাহলে তো সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, তার মাঝখানে তুমি কেন ইন্টারফেয়ার করছো বলো তো সার্থক। তখন সার্থক বলতে থাকে যে আমি আল বাদ করবো, কেন করবো না বলো তো, কারণ স্রোতকে আর যাই হোক না কারণ আমার থেকে ভালো তো কেউ বুঝতে পারে না। তখন সার্থক বলতে থাকে যে দেখো বাবা আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, যেখানে কিনা আমি দেখবো যে না স্রোতের ভবিষ্যতের ক্ষতি হচ্ছে আমি সেখানে মুখ খুলবো, অবশ্যই খুলবো। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা সার্থককে বলতে থাকে যে সার্থক তোমার কাছে কিন্তু আমি একবার অপশন দিয়েছিলাম যে তুমি কি স্রোতকে পছন্দ করো, তুমি কি স্রোতকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চাও, তখন তুমি আমাকে বলেছিলে যে না স্রোতকে তুমি জীবনসঙ্গী হিসেবে তো দূরে থাক, তুমি স্রোতের মুখ দর্শন করতে চাও না, তুমি স্রোত থেকে দূরে থাকতে চাও। এখন তুমি কেন স্রোতের পাশাপাশি থাকছো বলো তো, আমি সেটাই বুঝতে পারছি না। স্রোতের খারাপ ভালো বোঝার জন্য তো ওর গোটা পরিবার রয়ে গিয়েছে, তা সত্ত্বেও তুমি যদি এখন উপরে পড়ে ওদের ভালোটা বুঝতে চাও তাহলে কি সেটা ওরা ভালোভাবে মেনে নেবে বলো তো? তুমি এখানে এসেছো চুপটি করে দাঁড়িয়ে থাকলেই তো পারো। ওদিকে সার্থককে দেখে স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে তাহলে কি আমার এই লোকটার সাথেই আমার গোটা জীবনটা কাটিয়ে দিতে হবে, যাকে কিনা আমি চিনি না জানি না ভালোবাসি না, কোনোদিন হয়তো বা একদণ্ড তার সাথে ভালোভাবে কথাও বলিনি, আজকে সেই মানুষটাকে যদি আমি আর জীবনসঙ্গী করে নিই তাহলে আমার জীবনটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে আমি তো সেটাও জানি না। এই আনপ্ল্যান্ড আনসিকিওর লাইফটাকে আমি কী করে লিড করবো আমি তো সেটাই বুঝতে পারছি না। ওদিকে সার্থক বলতে থাকে যে স্রোত প্লিজ তুমি তোমার জীবনটাকে এরকম করে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, ফর গড সেক তুমি প্লিজ নিজের ভুল ভালোটা বুঝতে শেখো, এখন অন্তত তোমার চোখটা খুলো। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে কী হয়েছে সার্থক, তোমার কি ভালো মনে হয়নি আমাদের এই হবু জামাইটাকে, হবু বরটাকে কিন্তু আমাদের বেশ হয়েছে, তুমি দেখেছো তো। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে আচ্ছা দিদিভাই আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আপনি কি মনে করে স্রোতের সাথে এই গাইয়া ভূতটাকে আপনি পারফেক্ট ম্যাচ বলে চালিয়ে দিলেন বলুন তো? আমার তো কেন জানি মনে হচ্ছে যে আপনারা আপনাদের ঘাট থেকে দায়িত্ব নামানোর জন্য এরকম করে স্রোতকে হুড়স্থুল করে বিয়ে দিয়ে দিচ্ছেন। কেন আপনাদের উপরে কি স্রোত এতটাই বোঝা হয়ে গেছিলো? তো টিউশন করে তাই না, ও তো নিজের খরচটা নিজে চালিয়ে যেতে পারতো, ওকে পড়াশোনার মধ্যেই থাকতে দিতেন, ওকেই বিয়ের মধ্যে ঝামেলার মধ্যে ওকে পেঁচানোর কী দরকার ছিল বলুন তো? তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে তার মানে আমাদের প্ল্যানটা কাজ করছে, একটু একটু করে অন ট্র্যাকে চলছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।